বর্ষা, বাদল, বৃষ্টি শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে স্নিগ্ধ সবুজ আর মায়াবী বাংলার অপরূপ রূপ। কদম ফুলের উপরে বৃষ্টির ফোঁটা যেন এক স্বর্গীয় সৌন্দর্যের বার্তা বহন করে। বর্ষার ছোঁয়ায় রুক্ষ প্রকৃতিতে সঞ্চার হয় প্রাণের। তৃষ্ণার্ত মানব মন, ফুল ফল পত্রপল্লবে সুশোভিত গাছগাছালি যেন জেগে ওঠে নতুন করে। ঋণিঝিনি শব্দে অঝোর ধারায় বৃষ্টিতে ভিজতে থাকে উন্মুখ অধীর প্রকৃতি। বাদল ধারায় উপচে পড়ে বাংলার ডোবা, নালা, মাঠ, ঘাট, পুকুর, বিল, হাওর। প্রতিটি জলকণা মানুষের মন কখনো আনন্দ উৎপেল করে, কখনো বিরহে কাতর। বর্ষার এ এক অদ্ভুত খেয়াল। শহরে আর গ্রামে বর্ষার রূপ ভিন্ন। কখনো জনশূন্য মাঠঘাট, পথ প্রান্তর, আবার কখনো বাদলের ধারা মাথায় নিয়েই চলে জীবন। গায়ের পুকুর অথবা নদীতে বৃষ্টির ফোঁটায় সৃষ্টি হয় ধূসর বরণ কুয়াশার কণা। উঠোনে জমে ওঠে পানি, ঢালুর সেদিকে পানির ঘোলা স্রোতে দুরন্ত কিশোর খাতার পৃষ্ঠ ছিঁড়ে ভাসিয়ে দেয় কাগজের নৌকা। কোনোভাবেই বর্ষা ছাড়া আমাদের বাংলার যে নিজস্ব রূপ তা আসলে আমরা তুলে ধরতে পারি না। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এখানে আসলে ষড়ঋতুর নিজস্ব রূপ আছে এবং তা আমাদের মনকে প্রবলভাবে প্রভাবিত করে, মনের নানা রূপের বিচ্ছুরণ ঘটে। বর্ষা আমাদের হৃদয়কে দুমড়ে মুচড়ে এবং আনন্দিত করে অন্যরকম একটি লোকে নিয়ে যায়। বর্ষাকালে যখন আসলে চারপাশ প্লাবিত, তখন তাদের জীবনে, কৃষকদের জীবনে একটা অনেক অবসর আসে, শিশুদের জীবনদায়ী। তারা তখন আসলে নানা ধরনের খেলা আবিষ্কার করে, তারা তখন নানা ধরনের সঙ্গীত করে। আমাদের লোক সংস্কৃতির যে বিশাল অংশ, তা একটা বড় অংশই আসলে মূলত এই বর্ষাকালে এই যে নিরন্তর অবসর বিশ্রামের যে কাল, এটার মধ্য থেকে আসা। মানুষের মুক্ত চিন্তার জন্য, স্বাধীন চিন্তার জন্য, দার্শনিকতার বিকাশের জন্য অবসরটা খুব প্রয়োজন। বর্ষা নিয়ে আমরা প্রত্যেকেই আবেগ আপ্লুত হই। বর্ষাকে আমরা নিজেদের মতো করে দেখি। বর্ষা সবসময় সজীব, সবুজ এবং প্রকৃতিকে নতুন রঙে সাজিয়ে তোলে। বর্ষার এই সময়টায় খালে বিলে দস্যি ছেলের দল কলা গাছের ভেলা ভাসিয়ে মনের আনন্দে ঘুরে বেড়ায়। ডোবানালার ঘোলা জলে হাপুস হুপুস ডুব সাঁতারে মেতে ওঠে শৈশব কৈশোর। বর্ষা ঋতুটা একটা আনন্দ ঘন মুহূর্ত নিয়ে আসে, দুঃখ আনন্দ সবই আছে। বৈশাখের যে এতটা গরম, এতটা তাপদাহ, তারপরে যে বর্ষার যে প্রশান্তি, সেইটা আমাকে মনে হয় আমাকে পুলকিত করে। বর্ষা ঋতুটা আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে। সত্যিকার অর্থে বর্ষা এলে পরে আমাদের প্রকৃতির মধ্যে একটা পরিবর্তন আসে। প্রকৃতিটা অনেক ঠান্ডা হয়ে যায় এবং নির্মল হয়। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো ভরো, এর ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালি মাখা মেঘ ওপারে আধা
শহরের গদবাঁধা যান্ত্রিক জীবনেও বর্ষা ছুঁয়ে যায় নাগরিক মন। শহরের আকাশে বাতাসে উড়ে চলা ধুলোবালির অত্যাচার অনেকটাই নিয়ন্ত্রণে আনে বৃষ্টি। এই একটা ঋতুতেই কেবল শহরের ব্যস্ত মানুষগুলো একটু নির্মল হাওয়ায় নিঃশ্বাস ফেলার সুযোগ পায়। তবে এই বৃষ্টির ফলে শহরের অলিতে গলিতে এমনকি রাজপথেও যেভাবে জলজট তৈরি হয়, তাতে অপরিকল্পিত উন্নয়নের এক ভয়াবহ চিত্রই আমাদের সামনে খোলাসা হয়ে যায়। এটি নদীমাতৃক দেশ। আমাদের এক সময়ে তো ব্যাপকভাবে একমাত্র কৃষি নির্ভর দেশ ছিল এটি। আমাদের জল, আমাদের বৃষ্টি, এই নিয়ে তো বর্ষা, এর সাথে কিন্তু ফসলের সম্পর্ক আছে, মানুষের মুখে হাসি ফোটা না ফোটার সম্পর্ক আছে। হ্যাঁ, এটা ঠিক যে বর্ষার হয়তো কিছু ভয়াল রূপও আছে, নদীতে ভাঙন হয়, কিছু হয়তো ফসল ডুবে যায়, কিন্তু এগুলো খুব প্রাকৃতিক। কিন্তু আমরা যদি সাধারণ মানুষের কথা চিন্তা করি, যেটি হাজার হাজার বছর ধরে চলে আসছে, যে এই অঞ্চল কৃষি নির্ভর, এবং বর্ষা যখন ব্যাপকভাবে আষাঢ় মাসে, আষাঢ় শ্রাবণ দুটি মাস হচ্ছে বর্ষাকাল। আমাদের প্রকৃতির বৈচিত্র্যে বর্ষা তার নিজস্বতা নিয়েই হাজির হয়। বাংলা সাহিত্যে, বিশেষ করে বাংলা কবিতায়, বাংলা গানে এবং আমাদের যে লোকছড়াগুলো আছে সেগুলোতেও বর্ষা একেবারে নিজস্বতা নিয়ে হাজির হয়েছে। বর্ষাকাল বাংলাদেশের ঋতুচক্রের দ্বিতীয় ঋতু। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শেষে আষাঢ় ও শ্রাবণ 2 মাস নিয়ে বর্ষাকাল। বর্ষার জলে খাল, ডোবা, বিল, ঝিল, নদীনালা থেকে ঢাল বেয়ে হালকা পানির স্রোতে চলে আসে কই, শিং, পুঁটি, ট্যাংরার মতো মাছ। কদম, কেয়া, জুঁই, চামেলি ফুলের গন্ধে মাতোয়ারা থাকে ফুলবন। সতেজ গাছপালার সবুজ রূপ বাংলাদেশকে এক অপরূপ সাজে সাজায়, সবুজে সবুজে ভরিয়ে দেয় প্রকৃতি আর পরিবেশ। নান্দনিক প্রকৃতিতে মানব মনেও বর্ষা জোয়ার আনে প্রেমের। সেই জোয়ারে ভাসতে ভাসতেই কবি মন প্রকাশ করে প্রেমের ব্যাকুলতা। শুধু প্রেম বিরহে নয়, বর্ষা জাগিয়ে তোলে শৈশব কৈশোরের স্মৃতিময় দিনগুলো। হৃদয় আপ্লুত হয় নস্টালজিয়ায়। বর্ষা তাই অবিমিশ্র প্রেমের অনুঘটক, কামনা বাসনা আর আকুলতার এক সরব ভাষা। বর্ষা মানুষের মনে অদ্ভুত একটা রোমান্টিক আবেগ তৈরি করে। প্রেমের সঙ্গে বর্ষার সম্পর্ক ওতপ্রোত। বর্ষা কেবল মাটিকে নরম করে না, বর্ষা মানুষের মনটাকে আসলে অনেক নরম করে ফেলে। এই যে নরম করে ফেলাটা, এটার ফলে তার ভিতরে চিরন্তন একটা মানবীয় আকাঙ্ক্ষা থাকে। মানুষের অনেক আকাঙ্ক্ষার মধ্যে শ্রেষ্ঠ আকাঙ্ক্ষা হচ্ছে ভালোবাসবার আকাঙ্ক্ষা। এগুলো জীবনের স্বাভাবিকতা, কিন্তু বর্ষা যেহেতু আমাদের জীবনকে অন্যভাবে নরম করে তোলে, কোমল করে তোলে এবং এক ধরনের নতুন পরিসর তৈরি করে, তখন আমরা ভালোবাসার আবেগে আপ্লুত হই, আচ্ছন্ন হই, সম্মোহিত হয়ে থাকি, এবং সেটা আমার
বর্ষা নিয়ে কত যে গান, গল্প, কবিতা, ছড়া রচিত হয়েছে তার হিসাব করা কঠিন। মেঘ মেদুর বরষায় কোথা তুমি ফুল ছড়ায় ফুল ছড়ায় বর্ষা নিয়ে কালিদাস রচনা করেছেন মেঘদূত। মেঘকে সেখানে বন্ধু বলা হয়েছে। তিনি লিখেছেন, বিরহ বর্ষার মাস অবিরল সমস্ত শহর, অফুরন্ত পাত্র থেকে ঢালে তার ঠান্ডা অন্ধকার। ঝড়ে রাতে তোমার পরাণ পুরানো ভারতীয় সাহিত্যে কবিরা বর্ষাকালকে বিরহের কাল হিসেবেই বিবেচনা করতেন। পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ মহাজন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস আর বিহারীলালের কবিতায় বর্ষা এসেছে বহুবার। বর্ষা আমাদের চারপাশকে প্লাবিত করে, অদ্ভুত একটা সৌন্দর্য আমাদের সজল করে তোলে। মেঘলা আকাশ, তার নিচে দিগন্ত প্লাবিত জল আর জল, তার উথাল পাথাল ঢেউ, এগুলো মনের ভিতর প্রবল তরঙ্গ তোলে। আমরা যদি দেখি আমাদের মধ্যযুগের কাব্যে কালিদাসের মেঘদূতে এবং বিদ্যাপতি, চণ্ডীদাস সহ মধ্যযুগের অনেক কাব্যে, রবীন্দ্রনাথের কবিতায়, জসীমউদ্দিনের কবিতায় আমরা বর্ষার সার্থক রূপ দেখতে পাই। বিশ্বকবিরও প্রিয় ছিল এই ঋতু। রূপসী বাংলার কবি জীবনানন্দ যেমন বারবার ফিরে গেছেন হেমন্তে, রবীন্দ্রনাথের লেখনীতে আমরা অজস্রবার তেমনি পাই বর্ষার বন্দনা। বর্ষার আবেদন যে এত বেশি সুধাময় হতে পারে তা রবীন্দ্রনাথই প্রথম আমাদের মনে করিয়ে দেন। তার অসংখ্য গান, কবিতায় বর্ষার নান্দনিক উপস্থাপনায় এই ঋতু পেয়েছে এক অনন্য মর্যাদা। ষড়ঋতুর মধ্যে বর্ষাকে অনেকে অনেকভাবে নিয়ে থাকে, কিন্তু কবিতায় বর্ষা হচ্ছে যৌবনকাল। বর্ষা ঋতুতে মানুষের যে ভালো লাগাটা তৈরি হয়, ওইটা আসলে অন্যান্য ঋতুর তুলনায় বর্ষা ঋতুতে অনেক বেশি প্রভাব ফেলে মানুষের মনে। তো বর্ষাটা আসলে আমাদের মানে প্রকৃতিকে ধুয়ে আরো সুন্দর, আরো উজ্জ্বল করে দিয়ে যায়। বর্ষার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, বৃষ্টি যখন পড়ে প্রত্যেকটা গাছের পাতায় বা পুকুরের পানিতে যখন বৃষ্টি পড়ে, সেটা যে অপরূপ দৃশ্য, সেইটা হয়তো বা অন্য কোনো ঋতুতে আমরা উপভোগ করতে পারি না। বিশ্বকবি মূলত বর্ষাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন 1891 থেকে 1901 সালে পূর্ববঙ্গে জমিদারি দেখাশোনা করার সময়। হয়তো বর্ষার মধ্যেই রবীন্দ্রনাথ মানব জীবনের চিরন্তন বিরহ বেদনার ফলগু অনুভব করেছেন। তাই দেখা যায় রবীন্দ্রনাথের কাছে বর্ষা কখনো নবযৌবনের প্রতীক, কখনো বিরহ কাতর হৃদয়ের দহন জ্বালার প্রকাশ। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম প্রকৃতির নানামুখী ব্যঞ্জনায় নিজেকে সন্ধান করেছেন প্রতিনিয়ত। নজরুল অন্যান্য কবিদের মতো তার শিল্প চৈতন্যেও বর্ষা ঋতুর প্রভাব জলজলে। নজরুল যে অনন্ত বিরহের কবি তা তার বর্ষার বর্ণনায় স্পষ্ট।
বর্ষার সম্মোহনী রূপের প্রভাবে মানব হৃদয়ে প্রিয় সঙ্গহীনতার বেদনা ঘনীভূত হয়, সেই দিকটি তিনি তাঁর কবিতায় উপস্থাপন করেছেন বারবার। লিখেছেন, অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে, নিদ্রা নাহি তোমার চাহি আমার নয়ন পাতে, ভেজা মাটির গন্ধ শনে তোমার স্মৃতি মনে, বাদলি হাওয়ায় লুটিয়ে কাঁদে আধার আঙিনাতে। নজরুলের কবিতায় বর্ষা এসেছে মূলত বিরহের ঋতু হিসেবেই। রাতে যদি স্মরণে আসে মরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। পল্লীকবি জসিমউদ্দিনও বর্ষা নিয়ে অনবদ্য কবিতা লিখেছেন। পল্লী বর্ষা কবিতায় কবি বর্ষার অবিশ্রান্ত বর্ষণে মুখর বাংলার ঘরে ঘরে যে আড্ডার আসর বসে, ফাঁকে ফাঁকে পল্লী বাংলার শ্রমজীবী মানুষের অসমাপ্ত কাজগুলোও যে আড্ডার ছলে সারা হয়ে যায় এবং সাথে সাথে কিচ্ছা কাহিনী শোনার যে লোকায়ত চিত্র তা তুলে ধরেছেন। ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রহমান বলেছেন, বর্ষাকে আমি ভালোবাসি আমার প্রিয়জনের মতো করে। এই প্রিয়জন হয়ে সবার মন রাঙিয়ে দিতে, গলায় সুর তুলতে বর্ষা আবার ফিরে এসেছে আমাদের জীবনে। প্রতিটা কবি সাহিত্যিক মনে হয় বর্ষা ঋতুটাকে একটু অন্যরকম চোখে দেখে। আমাদের যান্ত্রিক জীবনে এখন আমরা যন্ত্রমানব, সেখানে বর্ষা আমাদের মনকে ভেজায়, আমাদের মনকে কাদায়, আবার অনেকের কষ্টকে ধুয়ে মুছে নিয়ে যায়। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলের আলো গোহালি। ওই ডাকে শোনো ধেনু ঘন, ধবলের আলো গোহালি। এখনই আধার হবে বেলাটুকু পোহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। কবি মাইকেল মধুসূদন দত্তর কবিতায় বর্ষার প্রকৃতি ও মানব প্রকৃতি মিলেমিশে একাকার। তেমনিভাবে কবি আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, ওমর আলী, আসাদ চৌধুরী সহ সমকালীন কবিদের লেখনীতে বর্ষা এসেছে বিচিত্র রূপে। খনার বচনে কিন্তু আমরা বর্ষাকে পাই। এই খনা কৃষিকাজের সাথে জড়িত, এবং আগেকার দিনের বিশেষ করে হিন্দু সমাজে এই 7 থেকে 10 এই আষাঢ়ে তারা মাঠে ফসল বুনতে যেত না, লাঙল দিয়ে চাষ করতো না। তাদের মনে হতো যে এই বর্ষা এখানে আসবে, মাটিটাকে স্নিগ্ধ করবে, নরম করবে, কাজে ওকে আঘাত করা যাবে না, তাহলে সে ভালো ফসল দেবে। আবার আমরা ওই খনার কাছ থেকেই শুনি যে প্রথম বৎসরে ঈশানে বয়, সে বৎসরে বর্ষা হবে খনায় কয়। তার মধ্যে যদি ঈশান কোণে মেঘ দেখা যায়, তাহলে সেই বছর খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে, এটা বলা হয়েছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বন্ধু আইসরে। তবে শুধু কবিতাই নয়, ভাটি বাংলার লোকগানেও এসেছে বর্ষার কথা। বর্ষা এলে হাওরের জনপদে যে গাজির গান সহ বিচিত্র সঙ্গীত আয়োজন হতো, সেসব কথা বলেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। বর্ষা যখন হইতো, গাজির গান আইতো, রঙে ঢঙ্গে গাইতো, আনন্দ পাইতাম।
কৃষি বাংলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি। বাংলার কৃষি অনেকটাই বৃষ্টির উপরে নির্ভরশীল। পরিমিত বৃষ্টিপাত বাংলাদেশে প্রচুর ফসল ফলাতে সহায়তা করে। তাই বর্ষাকাল বাংলাদেশের কৃষিতে এক অনবদ্য সম্ভাবনার দুয়ার খুলে দেয়। বর্ষার নান্দনিক রূপের উল্টো পিঠও রয়েছে। বর্ষাকাল সবসময় বাঙালির মুখে হাসি ফোটায় তা নয়। খরস্রোতার নদী মাঝে মধ্যে লাগাম ছাড়া হয়ে বান্ডাকে ভাসিয়ে নেয় উপকূলের অনেক মানুষের বসতবাড়ি। প্রবল বর্ষণে পথঘাট কর্দমাক্ত পিচ্ছিল হয়ে পড়ে। এতে চলাচলে অসুবিধা হয়, অনেক সময় ডুবে যায় ঘর বাড়ি। নিচু এলাকা তো বটেই, অতিরিক্ত বৃষ্টি হলে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। অবর্ণনীয় দুঃখ কষ্টে ভোগে মানুষ, বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর আর মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কষ্টের সীমা থাকে না। এ সময়ে কাজ না থাকায় বেকার হয়ে পড়েন অনেকেই। কখনো কখনো উপর্যুপুরি বর্ষা বৃষ্টিতে আমরা আসলে বিপর্যস্ত হয়ে পড়ি। আমাদের জাতীয় জীবন 1974 একটা দীর্ঘস্থায়ী বন্যা হয়েছিল, সেটা খেসারত আসলে ব্যাপকভাবে দিতে হয়েছে। এখন একটু বৃষ্টি হলে, চট্টগ্রাম শহরের কথা জানি বা ঢাকা শহরে একটু বৃষ্টি হলে নাগরিক জীবন বন্ধ হয়ে যায়। এগুলোর কিছু অসুবিধা আছে। গাছপালাটা এবং প্রকৃতিতে যদি গাছ বেশি থাকে বর্ষা আসবেই। আর এমনিতে যে সারা পৃথিবীর যে জলবায়ুর যে বিপর্যয়টা আসছে, সেই বিপর্যয়টা তো থাকবেই। সেই অনুযায়ী বর্ষাও কমছে, বর্ষাও কমবে, বা বিভিন্ন সময় কোন সময় বর্ষা আসবে কোন সময় বর্ষা থাকবে এর কোনো এখন কিন্তু সেটা বলা যায় না। তবু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত বড় ধরনের জলবায়ুর বিপর্যয়ের মধ্যে আমরা পড়ি নাই, বা ভবিষ্যতে যদি আর বড় কোনো ধরনের মধ্যে না পড়ি, সেজন্য আমাদের প্রাকৃতিকগতভাবে আমাদের গাছপালা এবং নদী নালাগুলোর সংস্কার করতে হবে। অতিবৃষ্টির ফলে অনেক সময় ফসল নষ্ট হয়, দেখা দেয় খাদ্যের সংকট, বেড়ে যায় নিত্যপণ্যের দাম। অতিরিক্ত বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপদে থাকে নদী তীরের মানুষ। বর্ষার পানি ফুলে ফেঁপে উঠলে দেখা দেয় নদী ভাঙন, গৃহহীন হয়ে পড়েন অনেকেই। টানা বৃষ্টিতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের মতো ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়। বিঘ্নিত হয় সড়ক যোগাযোগ, হাজার হাজার মানুষকে আশ্রয় নিতে হয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। বর্ষা আসলে বন্যা হয়। এবারও কিন্তু পাহাড়ি ঢল অথবা অগ্রিম বন্যার জন্য আমরা হাওরে দেখেছি, অথবা বর্ষার সময় পাহাড় ধসে শত শত মানুষের মৃত্যুর হাহাকার বা মানুষের স্বজনদের হাহাকার আমরা লক্ষ্য করেছি। এবং বন্যার ফলে ফসল ডুবে যায়, বাড়িঘর ডুবে যায়, তখন সাধারণ মানুষের জীবনযাত্রা খুব দুর্বিষহ হয়ে পড়ে। নদীগুলো কিন্তু ভরাট হয়ে যাচ্ছে আমাদের আবাসনের জন্য। আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণে নদীগুলো ভরাট করে সেখানে আবাসন গড়ে তোলা হচ্ছে, যার কারণে যে আগেকার যে বিষয়টা ছিল যে নদী থই থই করবে পানিতে, চতুর্দিকে বৃষ্টি বর্ষণ, ফুল ফুটবে কদম ফুল, এখন কিন্তু গাছগুলো কেটে ফেলা হচ্ছে আমাদের আবাসনের কারণেই, যার কারণে বর্ষা ঋতুটা ধীরে ধীরে তার রংটা হারিয়ে ফেলছে। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যেমন জলোচ্ছ্বাস, টর্নেডো, ঘূর্ণিঝড় ইত্যাদি বর্ষাকালেই বেশি আঘাত হানে, আবার কখনো তা মানব জীবনে স্থবিরতা এনে দেয়। প্রাকৃতিক দুর্যোগের পর অনেক মহামারী ছড়িয়ে পড়ে। বর্ষা এমনই এক ঋতু যার রয়েছে বহুমাত্রিক প্রভাব। কারো কাছে বৃষ্টি যেমন রোমান্টিকতা আর প্রশান্তির অনুষঙ্গ, তেমনি অনেকের জন্য বৃষ্টি বয়ে আনে কষ্ট আর দুর্ভোগ। তবে পৃথিবীর সকল মানুষের মনে বৃষ্টির প্রশান্তি বয়ে যাক, রবীন্দ্রনাথের সুরে সুরে এই প্রার্থনা সবার।